কুহু স্টোরিতে আজকের নিবেদন আমার প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবীর লেখা ছোট গল্প বরফ জল। আমার সকল শ্রোতা বন্ধুদের হেডফোন ব্যবহারের জন্য অনুরোধ রইল। চলো শুরু করি। যদিও সেই ডজনখানেক শিশি, কৌটো, স্টিক, টিউব আরও কত কি যেন চাবি দেওয়া ড্রয়ারে পুরে তবেই বেরিয়েছে দীপিকা, তবু ওই বহুবিধ প্রসাধন দ্রব্যের মিশ্রিত সুরভির রেশটা ঘরের বাতাসে যেন গান থেমে যাওয়া ঘরে সুরের রেশের মতো পাক্ষে বেড়াচ্ছে। হয়তো আরও বেশিক্ষণই থাকবে এই রেশটা। শব্দের থেকে গন্ধের স্থায়িত্ব অনেক বেশি, সুরের থেকে সৌরভের। দীপিকা বেরিয়ে যাবার অনেক পর পর্যন্ত বুবুটুটুর ঘ্রাণেন্দ্রের এই সৌরভের স্বাদ পায়, কারণ এটাই বুবুটুটুর পড়ার ঘর। অথচ এই ঘরটা ছাড়া নিজেকে একটু ছড়িয়ে বিছিয়ে শিথিল করে প্রসাদিত করবার জায়গা আর কোথায় দীপিকার? দীপিকার যেটা নিজের ঘর, অর্থাৎ শোবার ঘর, সেখানেই তো সারাক্ষণ সুরঞ্জন। অন্তত দীপিকার বেরোবার সময়টা। কলেজ থেকে ফিরেই তো পরীক্ষার খাতার পাহাড় নিয়ে বসবে সে। আর পাশের ওই ছোট্ট ঘরটায়, যেখানে নাকি সবচেয়ে সুবিধে হতে পারত দীপিকার, সেখানে এক চিরশয্যা পাতা হয়েছে। সুরঞ্জনের রুগ্ন মা পড়ে আছেন সেখানে অনড় অচল হয়ে। ও ঘরটাতেও নেহাত দায় পড়ে ছাড়া ঢুকতেই ইচ্ছে করে না দীপিকার। তো সাজসজ্জা করবে কি? তাছাড়া বুড়ির হাত পায়ে শিথিল হয়ে গেছে, দৃষ্টিটি আদেও নয়, কটকট করে তাকিয়ে থাকে। অতএব মেয়েদের পড়ার ঘর ছাড়া আর গতি কি? ঘরটা পড়ার বললে পড়ার, শোবার বললে শোবার। বুবু টুটু বড় হয়ে অবধি এই ঘরেই শোয়। ঘরটা বেশ বড়, এ ঘরে হাত পা মেলে সাজসজ্জা করা যায়। তাছাড়া মেয়েই তো, নিজেরই মেয়ে, তাদের সামনে আর লজ্জা কি? তারা রাগ করে? বয়েই গেল। তাদের রাগ ধর্তব্য করতে যাবে নাকি দীপিকা? তা আজকাল আর তারা রাগ করে না, গুম হয়ে বসে থাকে বইয়ের পাতায় চোখ রেখে। আগে রাগ করত, এখন স্কুলে পর কলেজে যেতে শিখেছে। বাবা, যেই আমরা পড়তে বসবো সেই শুরু হয়ে যাবে মায়ের সাজসজ্জা। উফ, এ কথাই বলতো। দীপিকা জোরে জোরে ঘাড়ে পাউডার ডলতে ডলতে অথবা মুখে ক্রিম ঘষতে ঘষতে বলতো, তাতে তোমাদের কি ব্যাঘাতটা ঘটছে? ঘরে আমি চেঁচাচ্ছি না টিন পেটাচ্ছি? প্রখরা বুবু ঠোঁট উল্টে বলতো, না করলেই বাকি, তোমার ওই উপস্থিতিটাই তো আমাদের অনুভূতির ওপর টিন পেটানোর সামিল হয়েছে। ওফ, বড্ড কথা শিখেছিস। বলগে জানা তোদের সোহাগী বাপিকে একটা 7 মহলা বাড়ির ব্যবস্থা করতে। তার চেয়ে অনেক সোজা তোমার সাজের মাত্রাটা একটু কমানো। বড় বড় কথা বলিস নে বুবু। দীপিকা ধমকে উঠত। বুবু তবুও কথা বলতো। মার সাজের উপকরণ নিয়ে নানা মন্তব্য করত। সাহিত্য সভায় যোগ দিতে যেতে এত সাজসজ্জা অবশ্য প্রয়োজনীয় কিনা এমন সব কটু প্রশ্ন তুলত। অথচ এখন বয়স হয়ে চুপ করে থাকে, বইয়ে চোখ ফেলে গুম হয়ে বসে থাকে। দীপিকা নামের একটা মানুষ যে ঘরের মধ্যে ওই ডজনখানেক কৌটো বাটি নিয়ে ছোটাছুটি করছে,
তা যেন দেখতেই পায় না। আগে এত রকম উপকরণ ব্যবহার করতে জানতো না দীপিকা, এখন শিখেছে, আরও শিখছে। কারণ এখন দীপিকার নিজের রোজগারের পয়সা হাতে আসছে, আর দীপিকা অনেক বেরোচ্ছেও। না, আগে এত বেশি বেরোতো না, সংসার বাতিক ছিল, তার সঙ্গে লেখার একটু শখ ছিল, অবকাশ সময় সেটা নিয়েই বসতো। কদাচ এখন সংসার ভাসিয়ে দিচ্ছে। দীপিকার পদ্ধতির বদল হয়েছে, সংসার ভাসাচ্ছে, নিজেকে ভাসাচ্ছে। কারণ এখন বাজারে দীপিকার লেখার কদর হয়েছে, দীপিকার লেখার জন্য দাম পাচ্ছে। অর্থাৎ দীপিকা দরের মানুষ হয়ে উঠেছে। দীপিকাকে অতএব প্রায় প্রতিদিনই কোনো না কোনো সভায় যোগ দিতে যেতে হচ্ছে, যেহেতু দীপিকা মজুমদার নামটা সাহিত্য সমাজের তালিকায় উঠে গেছে। এখন দীপিকার নামে রাত দিনই আসছে চিঠি, পত্র, কার্ড। গোড়ায় গোড়ায় সুরঞ্জন বলতো, পোস্টে একটা কার্ড এলেও ছুটতে হবে, ওতে কি মান থাকে? দীপিকা তখন বলতো, কার্ডটা যে পাঠিয়েছে মনে করে এটাই যথেষ্ট বাবা, তা নয়তো কি দীপিকা মজুমদারকে গাড়ি এনে সাধবে? কিন্তু এখন সেই ঘটনাই ঘটছে মাঝে মধ্যে। গাড়ি এনেও সেধে যাচ্ছে, নিয়ে যাচ্ছে দীপিকা মজুমদারকে। এখন দীপিকা মজুমদার হচ্ছে প্রগতিশীল লেখক গোষ্ঠীর একজন। তেমন তেমন সভায় প্রধান অতিথির ভূমিকাটিও গ্রহণ করতে হয়। ভূমিকা না জুটলেও গিয়ে জোটে, সাজবার একটা সুযোগ তো জোটে তাতে। অবশ্য আড়ালে সবাই হাসাহাসি করে ওর সাজের ঘটা দেখে, কিন্তু তাতে কি এসে গেল? আড়ালে তো লোকে রাজার মাকেও ডাইনি বলে। নিজের মেয়েরা বিদ্রুপ করে, বুবু টুটু বয়েই গেল, দীপিকা ওতে কেয়ার করে না। আসল কথাটা ধরা পড়ে গেছে দীপিকার কাছে। মায়ের এই হঠাৎ নাম ডাকে মেয়েদের হিংসে জেগেছে। মা ঘর সংসার করবে, ওদের সুখ সুবিধে দেখবে, ওদের এই কাজের স্বর্গে আত্মগোপনকারী বাপকে তোয়াজ করে ডেকে ডেকে খাওয়াবে, এই ব্যাস। বড় জোর অবসরকালে একটু খাতা কলম নিয়ে বসবে, এই তো, আবার কি? মেয়েরা তো এখন কিছুই বলে না, তবু নিজেই কথা গেঁথে গেঁথে মনে মনে উত্তর দেয় দীপিকা। আর তোমরা তোমরা স্কুলে যাবে, কলেজে যাবে, পাশ করবে, নাম করবে, আর ম্যাট্রিক ফেল মাকে অনুকম্পার দৃষ্টিতে দেখবে, এই তো, এইটাই ন্যায্য? তার হচ্ছে না, চাকা ঘুরে গেছে। ম্যাট্রিক ফেলে ডঙ্কা বাজিয়ে পাদ প্রদীপের সামনে গিয়ে দাঁড়াচ্ছে দীপিকা। তাই তোমাদের গোসা? দীপিকা বোঝে, তাই গ্রাহ্য করে না মেয়েদের অপছন্দ। 16 রকম উপকরণ জুটিয়ে এনে এদেরই সামনে ঘুরে ফিরে হেঁটে চলে ঘণ্টাখানেক ধরে সৌন্দর্য বৃদ্ধির অনুশীলন করে, তারপর বেরিয়ে যায়। বহুবিধ প্রসাধন দ্রব্যের মিশ্রিত সৌরভে ঘরটাকে স্বপ্নাতুর করে তোলে। জিনিসগুলোকে চাবিবদ্ধ ড্রয়ারে রেখে যায়, তার কারণ মেয়েরা ওগুলো দেখে ফেলে, এটা দীপিকার ইচ্ছা নয়। কত রকম কলা কৌশলেই যে চেহারাটাকে রাখতে হয় তা প্রকাশ না করাই ভালো। ওরা হচ্ছে ঠিক বাপের মতো, মানে দীপিকা ভাবে বুনো, জঙ্গলি, কি ছিরি করে থাকে। দীপিকা ওদের অনেক সভ্য করে তোলার চেষ্টা করেছে, ওরা নেয়নি সেই পরামর্শ, বুদ্ধি, আদর। টুটু বলেছে, থাক মা ওসব,
নমনীয়তা, চারুতা, ঔজ্জ্বল্য তোমার জন্যই থাক। তোমাকে ওসব মানায়, আমাদের আর টানা হিজড়া করো না ওসব নিয়ে। আর বুবু বলেছে, মহৎ লক্ষ্য মহৎ কাজ, ওসব তুচ্ছ ব্যক্তিদের জন্য নয় মা। এই আমার লক্ষ্যবিহীন জীবনটা নিয়ে বেশ আছি। শরীরটাকে নিয়ে আর বাগানের মালির মতো খাটাতে পারি না। বাগানের মালি? দীপিকা ভুরু কুঁচকেছে। বুবু ঠাকুর রামকৃষ্ণের ভঙ্গিতে হাত উল্টে বলেছে, তাছাড়া কি, এও তো সেই জল দাও, সার দাও, ছাঁটো, কাটো, উফ, ও তোমারই পোষায়। দীপিকা রেগে লাল হয়েছে। দীপিকা মেয়েদের এই হিত চেষ্টা থেকে বিরত হয়েছে। তাই ওরা দুটো তরুণী মেয়ে যখন সাদা শাড়ি পরে খালি হাত করে চুলগুলো নুড়ো নুড়ো করে বেড়ায়, আর ওদের মধ্যবয়সী মা চোখে মুখে রঙের তুলি বলিয়ে 10 রকম মশলা দিয়ে গা মেজে 6 ইঞ্চি চওড়া ব্লাউজ পরে সমাজে চড়ে বেড়ায়। ইদানিং আবার চুলের নিচে বল বসিয়ে টোপরের মধ্যে খোঁপা বাঁধতে শুরু করেছে। শিখেও ফেলেছে নিখুঁত করে। আজও সেই কায়দায় জাল বিছিয়ে তার মধ্যে ভেজালের গোলা পুড়ে খোপা টোপা বেঁধেছে ঘণ্টা খানেক ধরে। খেয়াল করেনি দুজোড়া জ্বলন্ত চোখ তার ওই সব দেউল খোপাকে ভস্ম করে দিতে শুধু বাকি রেখেছে। কিন্তু শুধু ওই সাজটুকুর জন্যই কি এত বিদ্বেষ, ঘৃণা বুবু আর টুটুর? লেখিকা দীপিকা মজুমদারের 2 মেয়ের মায়ের এই তুচ্ছ দুর্বলতাটুকুকে ক্ষমার চোখে দেখবার মতো সামান্য উদারতা নেই? ক্ষুদ্র সংকীর্ণ অপরিসর হৃদয়টুকু নিয়ে তাই এই সুরভি ভারাচ্ছন্ন ঘরে বসে তিক্ত বিরক্ত মুখ নিয়ে বসে আছে। বসেছিল, হাতের বইটায় চোখ রেখে পড়া খেলা করছিল দুজনে টেবিলের ধারে বসে। হঠাৎ এক সময় বইটা সশব্দে বন্ধ করে রেখে বুবু বলে ওঠে, অসহ্য। টুটু হয়তো অন্যমনা ছিল, তাই একটু চমকে গিয়ে বলল, কি অসহ্য? সবটাই। টুটু আবার বইতে চোখ রাখে মাথা নামিয়ে। বুবু আরো কড়া গলায় বলে, কর কর, মাথাটাই হেঁট কর ভালো করে, ওটাই তো শেষ সম্বল। মাতৃদেবী যে রেটে আধুনিক হচ্ছেন, পড়েছিস ওনার লেটেস্ট বইখানা? টুটু তেমনি মাথা হেঁট করে বলে, না। না কেন? না কেন? বুবু উঠে দাঁড়ায়, টুটুর মাথাটা ধরে জোরে ঝাঁকুনি দিয়ে বলে, পড়তে হবে, পড়ে দেখতে হবে পাঠক সমাজ কি চায়, কোন গুণে শ্রীমতী দীপিকা মজুমদার সাহিত্য সভার অভিনেত্রী সভানেত্রী হয়ে মঞ্চে ওঠেন। টুটু আস্তে হেসে বলেন, তা আমার মাথাটা ভাঙছিস কেন? ইচ্ছে হচ্ছে। বুবু জোর গলায় বলে, তোর আমার বাংলাদেশের পাঠক সমাজের সকলের মাথা ভেঙে ফেলতে ইচ্ছে করছে। পেরে উঠবি না। এই বলে বুবু আবার পড়ার বই খোলে। বই রাখ। বুবুর হাত থেকে বইটা টেনে ফেলে দিয়ে বলে, অথচ আগে মা মন্দ লিখত না, একটা গল্প বেশ ভালোই লিখত, কিন্তু এখন মার সাহিত্যের প্রধান উপকরণ কি হয়েছে জানিস? বুবু দম নিচ্ছিল। টুটু আসতে বলল, জানি, ব্রেসিয়ার। উফ, নাম হয়েছে যখন, লেখার দাম পাচ্ছে যখন, ধরেই নিতে হবে প্রধান উপকরণটা খুঁজে পেয়ে গেছে। বুবু আর একবার ওর মাথাটা জোরে ঝাঁকুনি দিয়ে বলল, তোর রক্তটা কি বরফ জল দিদি? তেতে উঠতে জানে না? টুটু চোখ তুলে একটু হাসে।
আবার আবার হাসছিস? জানিস কাল ওই বইটা পড়া পর্যন্ত মার দিকে তাকাতে পারছি না আমি। আর পড়িস না বলে টুটু ফের পড়ার বইতে হাত দেয়, কিন্তু বুবু ফের কারে সরিয়ে রাখে, ক্রুদ্ধ গলায় বলে, আমি না হয় না পড়লাম, দেশ শুদ্ধ হলো পড়বে না? আত্মীয়রা, বন্ধুরা, আমাদের কলেজের মেয়ের বাবারা, ছাত্ররা। বুবুর মুখটা উত্তেজনায় যেন ফেটে পড়তে চাইছিল। বুবু হাত দুটো মুচড়াচ্ছিল। টুটু একটুক্ষণ তাকিয়ে থেকে বলে, তা পড়েছিস তো কাল, আজ হঠাৎ এত ক্ষেপে উঠলি কেন? কেন? বুবু সেই লাল লাল মুখে বলে, কেন জানিস? কাল থেকে ভাবছি আজ মা যখন এই ঘরে এসে সাজতে শুরু করবে তখন বলবো। বলবি? কি বলবি? বলবো, হয় তোমার ওই লেখা আর সাজ ছাড়ো, না হয় আমাদের ছাড়ো। কিন্তু বলতে পারলাম না। মনে হলো বললেই হয়তো মা বলে উঠবে, সাহিত্যের তোমরা কি বোঝো? সাহিত্যে সুন্দর নেই, অসুন্দর নেই, অরুচি নেই, পাপ নেই, পুণ্য নেই, আব্র নেই। সাহিত্য হচ্ছে সাহিত্য। কবে যেন কোন সভায় বলে এসেছিল এইসব মা, কাগজে বেরিয়েও ছিল, পড়িসনি? কাগজে বেরিয়েছিল মার বক্তৃতা। টুটু হেসে ওঠে। তবেই বোঝো, গেরস্থ ঘরের ভদ্রমহিলা রাজ ছিল, বার ছিল, সংসার করছিল, হঠাৎ খবরের কাগজে ওর ভাষণ ছাপছে, পাবলিশাররা ওর দরজায় হাঁটাহাঁটি করছে। বুবু বসে পড়ে। বুবু হতাশ গলায় বলে, সাধে কি বলেছি তোর গায়ে রক্ত নেই, শুধু বরফ জল? আমার মাথার মধ্যে রক্ত টকবগিয়ে ফুটছে, মনে হচ্ছে মা হয়তো আমাদেরও মার ওই গল্পের নায়িকার মতো মনে করে, যারা। বুবু আরও কি বলতে যাচ্ছিল, থেমে গেল। সুরঞ্জনের চটি জুতোগুলোর শব্দ পাওয়া গেল। বুবু হঠাৎ টেবিল থেকে একটা বই তুলে নেয়। মনে করা যেতে পারে এতক্ষণ বুঝি অখণ্ড মনোযোগে বইটি পড়ছিল। সুরঞ্জন এসে ঘরে ঢুকল। স্খলিত অসহায় গলায় বলে উঠলেন, তোমার ঠাকুমা বিকালে কিছু খেয়েছেন? ঠাকুমা? তিনি খেয়েছেন কিনা সে সম্পর্কে ওয়াকিবহাল হতে হবে বুবুদের। বুবু মাথা নাড়ে, জানি না। সুরঞ্জন অসহায় গলায় বলেন, একটু জানবে তো, বুড়ো মানুষ বিছানায় পড়ে আছেন। আচ্ছা যাচ্ছি, দেখছি, বুবু বলে। কিন্তু সুরঞ্জনকে শুধু তার মেয়েদের মানবিকতার পাঠ দিতেই এসেছিল? তাহলে আশ্বাস পেয়ে চলে গেলেন না কেন? কেন অকারণ একটু দাঁড়িয়ে রইলেন? তারপর কেন খুব একটা লজ্জিত গলায় প্রশ্ন করলেন, হ্যাঁ রে, তোদের মা যা সব লেখে দেখে তা পড়িস? টুটু তো দূরস্থান। বুবুও বাপের প্রশ্নের সামনে চুপ করে থাকে। সুরঞ্জন উত্তরের প্রত্যাশায় একটু অপেক্ষা করে আবার বলেন, তোরা তো তোদের মার সঙ্গে বন্ধুর মতো ঠাট্টা তামাশা করে কথা বলিস, তা সেই রকম করেই বলিস না একটু। ওইসব ছাই পাশ লিখে কি হবে? বুবু ওই নম্র মিতবাক মানুষটার সহায় মুখের দিকে তাকায়। বুবু বোঝে অনেক দুঃখেই সে বাবার মুখের দিকে শুধু তাকিয়েই থাকে, বলে উঠতে পারে না। আহা, বললেই যেন কত শুনবেন আমাদের মা জননী। বাঘিনী এখন রক্তের স্বাদ পেয়েছেন, তা খেয়াল রাখো। নাম, ডাক, অর্থ
এর স্বাদ সোজা নাকি? এর কাছে লোককে কি বলবে? না না, এটা চলে না। বুবুর মায়া হলো। বুবু কিছু বলতে পারল না, কিন্তু বলল টুটু, যেটা অপ্রত্যাশিত। টুটু খুব মোলায়েম গলায় বলে উঠল, বারণ করলে মা তার কলমের গতি বদলাবেন বলে তোমার মনে হয়? সুরঞ্জন অপ্রতিভ গলায় বলেন, না না, নিষেধের কথা বলছি না, মানে আর একটু ওই বুঝিয়ে বলবি, এই আর কি। সম্প্রতি কি একটা লেখা লিখেছে, যেটা হাতে করে নিয়ে এসেছিল তোদের দেবু কাকা। বুবুকে অবাক করে দিয়ে তীক্ষ্ণ প্রশ্ন করে টুটু, দেবু কাকা শুধু মার লেখার কথাই বলে গেলেন? মার সাজ সজ্জা উন্নতির কথা বলে গেলেন না? মার আচার আচরণ, চড়ে বেড়ানো, এসব কিছু বললেন না? সুরঞ্জন লজ্জিত বিপর্যস্ত গলায় বললেন, বলছিল সেসব কথা। টুটু গম্ভীর গলায় বলে, আচ্ছা বাবা, তুমি পারো না শাসন করতে? তোমারই তো করা উচিত। আমি? সুরঞ্জন ম্লান গলায় বলে, আমি বারণ করলে তো আরো বেশি বেশি করে করবে। তোরা মেয়ে, তবু যদি তোদের কথা নেই। আচ্ছা, ঠাকুমাকে একবার দেখিস। সুরঞ্জন তাড়াতাড়ি চলে যায়। প্রখরা বুবুর বাবার এই নিরুপায় মুখচ্ছবির দিকে তাকিয়ে মনটা যেন কেমন করে ওঠে। ঘরের মধ্যে যে সৌরভ রেশটুকু ছড়িয়েছিল, বুবু যেন তার গন্ধ নেয়। আসতে বলে, বেচারা বাবা। আমাদের তো তবু পথ আছে, বাবার জন্য দুঃখ হয়। দুঃখ হয়? বাবার জন্য তোর দুঃখ হয়? বুবুকে আশ্চর্য করে দিয়ে বরফ জল টুটু হঠাৎ চেঁচিয়ে ওঠে, বলতে লজ্জা করলো না তোর এ কথা? প্রধান আসামি কে জানিস? ওই ভদ্র ব্যক্তিটি, ওই আমাদের ভদ্র সভ্য মার্জিত রুচি বাবাটি, যিনি শুধু নিজের ভদ্রতার খোলসটুকুকে প্রাণপণে সামলে চলা ছাড়া আর কোনো করণীয়ই খুঁজে পাননি। খেয়াল করেননি বিষের চারাকে চারাতেই নির্মূল করা দরকার। আমার হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে আমি কি করতাম জানিস? এই আমাদের বাবার মতো দায়িত্ব জ্ঞানহীন ভদ্র লোকেদের কর্তব্যচ্যুতির অপরাধে জেলে ধরে পাঠাতাম। বলতাম, কেবলমাত্র নিজেকে সভ্য ভদ্র মার্জিত করে রাখাই তোমাদের একমাত্র কর্তব্য ছিল, আর কিছু কর্তব্য ছিল না। রক্তে তোমাদের বরফ ছাড়া আর কিছু নেই।